নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য সংবর্ধনা জানালেন দলের নেতাকর্মীরা। সপাটে পাল্টা জবাব, স্কুলের গেটে তালা দিয়ে প্রধান শিক্ষিকা সহ স্কুলের বাকি শিক্ষিকাদের আটকে দিল পড়ুয়ারা। এবার আসছে বিস্তারিত সংবাদে। উত্তরবঙ্গ সফরে এসেছেন বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। এদিন জলপাইগুড়ির গোশালা মোড়ে নবনির্বাচিত রাজ্য সভাপতিকে সংবর্ধিত করলেন বিজেপির নেতাকর্মীরা। বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন বিজেপি নেতৃত্বরা। উপস্থিত ছিলেন জেলা সভাপতি শ্যামল রায় সহ অন্যান্যরা। এদিন ফুলের তোড়া এবং উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জানানো হয়। গোশালা মোড়ের পাশাপাশি হাইকোর্টের সামনে দাঁড়ান রাজ্য সভাপতি। রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে এসেছেন সমীক। আজ তিনি গেলেন আলিপুরদুয়ার। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেন, 21শে জুলাই উত্তরকন্যা চলো। এদিন শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার জেলা যাওয়ার পথে জলপাইগুড়িতে কর্মী সমর্থকদের সঙ্গে দেখা করলেন সমীক ভট্টাচার্য। গোশালা মোড়ে জলপাইগুড়ি বিজেপি কর্মী সমর্থকরা রাজ্য সভাপতিকে অভ্যর্থনা জানাতে ভিড় করেন। কর্মীদের উদ্দেশ্যে বার্তা, কর্মীরাই আমাকে বার্তা দিচ্ছে যে তারা এক, তারা যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ করবে। আমাদের নেই, আমাদের 21শে জুলাই শুভেন্দু অধিকারী, ডাক্তার ইন্দ্রনীল খায়ের নেতৃত্বে উত্তরকন্যা চলো। উত্তরবঙ্গের সঙ্গে বঞ্চনা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা স্বাভাবিক আছে। তৃণমূল কংগ্রেসের অসহিষ্ণু প্রতিহিংসা পরায়ণ সরকার তারা কোনো আন্দোলনকে, কোনো সমালোচনাকে গ্রহণ করতে পারে। পাশাপাশি 50 মিটার দূরে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের সামনে বিজেপি বিক্ষুব্ধ নেতা অলোক চক্রবর্তীও রাজ্য সভাপতির গাড়ি থামিয়ে তাকে অভিযোগপত্র তুলে দেন। এই সার্কিট বেঞ্চের যে জন্মলগ্ন থেকে সম্মানীয় জুপি বিশ্বাস মহাশয়, আমাদের বিজেপির ফাউন্ডার মেম্বার, তার লড়াইয়ের ফসল এবং চেম্বার অফ কমার্সকে সাথে নিয়ে এই জুপিদা যখন সুপ্রিম কোর্ট থেকে তিনি জামিন নিলেন, সেই সময় আমাদের সম্মানীয় অরুণ জেটলি মহাশয় তার জামিন করেছিলেন। তো তখন তিনি অনুভব করেছিলেন যে জলপাইগুড়ির বুকে এই সার্কিট বেঞ্চ একটা হওয়া উচিত, হাইকোর্টের একটা শাখা এখানে হওয়া উচিত। দূর দূরান্ততে গ্রামাঞ্চল থেকে মানুষজন থাকে। এই বার্তাটাই তার কাছে পৌঁছানোর জন্যই আজকে এই জায়গাটাকেই বেছে নেওয়া, যে তাকে এখানেই সংবর্ধনা, কারণ তিনি প্রথম আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞ কার্যকর্তা, তিনি সভাপতির দায়িত্ব পেয়েছেন। ঘোষণা মোড়ে একটা দল আপনাদেরই একটা, দেখুন আমাদেরই লোকজন ছিল, হ্যাঁ আমাদেরই লোকজন ছিল। দেখুন একটা জিনিস কি হয়, যে কোনো জায়গায় গোশালা মোড়টা বেছে নেওয়া হয়েছে কারণ দেখুন প্রখর রৌদ্র, সেই রোদে কর্মীদের যাতে অসুবিধা না হয় সেই জন্য তাদেরকে ওখানে রাখা হয়েছে। শ্রমিকদাকে তারা স্বাগতম জানিয়েছে এবং এইখানে ফুল দেওয়া হলো, সার্কিট বেঞ্চটা সম্বন্ধে তার কাছে তুলে ধরা হলো। তিনি বললেন যে আমি এটা জানি। দেখুন এই কাগজটার মধ্যে আমাদের শুভেচ্ছা বার্তা, যারা আমরা ভারতীয় জনতা পার্টি দীর্ঘদিন ধরে করছি, কাজে ডাক পাচ্ছি না, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিকভাবে অনেক রকম সভাপতি তারা এসেছেন বিভিন্ন সময়, তারা কখনোই সেটা অনুভব করেননি। তো আগামী দিন যাতে এই নৈরাজ্য সরকার, অগণতান্ত্রিক একটা সরকার পশ্চিমবঙ্গে, যারা মা বোনদের সম্মান নিয়ে ছিনিবিনি খেলছে, গণতন্ত্রকে হত্যা করছে, যারা চাকরি হারাদের চাকরি ফিরিয়ে দিতে পারছে না, বিভিন্ন রকম সমস্যায় জর্জরিত গোটা বাংলার মানুষ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের একটা বার্তা তার কাছে দিলাম এবং সেই সাথে জলপাইগুড়ি জেলা যেভাবে কুলসিত হচ্ছে দীর্ঘদিন এদের নেতৃত্বে, বর্তমান যারা দায়িত্বে আছেন জলপাইগুড়ি জেলার, তাদের নেতৃত্বে যেভাবে কুলসিত হচ্ছে, আপনারা জানেন গাজলডোবার ঘটনা কারোর অজানা নেই, আপনারা দেখবেন লাঠিকাণ্ড ঘটেছে। তো সেগুলো যেন রাজ্য স্তরের নেতারা তারা বসে সেগুলো আলোচনা করে একটা সুষ্ঠু পরিকল্পনা করেন। এবং আপনারা জানেন সেই চিঠির সাথে আমি একটা সাদা কাগজও দিয়েছি, শ্রমিকদাকে সেটা বলেছি যে সেই সাদা কাগজটা লেখার দায়িত্ব আপনার, এই দায়িত্বটা আপনার হাতে আমরা তুলে দিলাম। ধীমান রায়ের রিপোর্ট। প্রায় দিনই লেট, সোমবারও দেরিতে আসায় বেশ কয়েকজন ছাত্রীকে গেটের বাইরে আটকে দিলেন স্কুল কর্তৃপক্ষ।
পাল্টা স্কুলের গেটে তালা দিয়ে প্রধান শিক্ষিকা সহ স্কুলের বাকি শিক্ষিকাদের আটকে দিল দেরিতে আসা ছাত্রীরা। জলপাইগুড়ি সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে ঘটে এমনই চাঞ্চল্যকর ঘটনা। এদিকে দেরিতে আসার কারণ ব্যাখ্যা করে স্কুল কর্তৃপক্ষ গেটের বাইরে আটকে দেওয়া নিয়ে ক্ষোভ উগরে দিয়েছে ছাত্রীরা। উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন থাকলেও কেন তাদেরকে আটকে দেওয়া হলো, এই নিয়ে প্রশ্ন তুলেছে ছাত্রীরা। অন্যদিকে ছাত্রীদের এহেন আচরণে হতাশা প্রকাশ করেছে স্কুল কর্তৃপক্ষ। আমাদের সমস্যা হচ্ছে আজকে আমাদের ঢুকতে 5 মিনিট দেরি হয়ে গিয়েছিল এবং তার জন্য আমাদের পরবর্তীতে ঢুকতে দেওয়া হয়নি। আমরা অনেক রিকোয়েস্ট করেছি, অনেকবার বলেছি, ওনারা কোনো কথাই শোনেননি। শেষে যখন বর্দিমণি এলেন তখন উনি খুব যাচ্ছাতাই বাজে ব্যবহার করলেন আমাদের সাথে, অনেক রকমের বাজে বাজে কথা বলে এখান থেকে চলে গেলেন এবং এটার কোনো রকমের কোনো স্টেপ নিলেন না যে আমাদের কোনো রকমের দেরি হতে পারে বা আমাদের আজকে 12-এর ফর্ম ফিল আপ আছে সেটাও করতে দিলেন না। আজকে এখন কি করতেছেন, এই মুহূর্তে কি করছেন? আজকে আমরা এখানে দাঁড়িয়ে আছি এবং আমরা ঠিক করেছি যতক্ষণ না ওনারা কোনো রকমের কোনো সিদ্ধান্ত নেবেন স্কুলের গেটে তালা মারা হয়েছে। হ্যাঁ, আমাদের স্কুলের গেটে আমরা নিজেরাই তালা কিনে এনে তালা লাগিয়ে দিয়েছি। কেন তালা মারলে? আমাদেরও সমস্যা থাকতে পারে, আমরাও মানুষ, ওনাদেরও সমস্যা থাকতে পারে, ওনারাও মানুষ। এখানে ওনারা টিচার, ওনারা অনেক রেসপেক্টফুল, আমরা এটা মানি, আমরা ওনাদের প্রচুর রেসপেক্ট করি। কিন্তু যখন আমরা মানুষের তুলনা করতে চাই তখন আমাদের দেখতে হয় যে একটা মানুষেরও যেমন সমস্যা থাকে, ওনারাও মানুষ, ওনাদের সমস্যা থাকে, আমাদেরও সমস্যা থাকতে পারে। সেই অনুযায়ী ওনাদের সেই সমস্যাটাকে কনসিডার করা দরকার ছিল এবং ওনারা সেটা দেখেননি। যেহেতু ওনাদের সমস্যার সময় ওনারা আমাদের ঢুকতে দেননি, তাই আমরা ওনাদের বেরোতে দেবো না। তো বলছি যে ওনারা কি দেরি করে ঢোকে টিচাররা? হ্যাঁ, আমাদের টিচারদের যে টাইম দেওয়া থাকে ওনারা, তারপরেও বহু টিচার আমাদের যখন এসব ঝামেলা চলছিল ওনারা ঢুকেছেন এবং তাদের প্রতি কোনো রকমের কোনো স্টেপ নেওয়া হয়নি। এবং আমরা যখন জিজ্ঞেস করি যে কেন টিচারদের ঢুকতে দেওয়া হলো তখন ওনারা বললেন যে ওনাদের লেট মার্কিং করা থাকে। আমাদের সকালবেলা আমাদের টিউশন ছিল, তারপর আমি বাড়ি গিয়েছি। স্কুল থেকে টিফিন দেওয়া হয় না, যেহেতু রুলস নেই। সকালবেলা নিজের টিফিনটা নিজে বানিয়ে সব কিছু করে তারপর স্কুল আসছি। আমাদের আসলে তো বসু স্কুল থেকে 3 বাজার অবধি জ্যাম ছিল। তো আমাদের বর্দিমণিকে আমরা বলেছিলাম সেটা, কিন্তু কোনো কিছু বলো না। আমি আজকে 11-এ পড়ি, ছোটোর থেকে স্কুলে পড়ছি, কোনোদিন এটা হয়নি আমার সাথে। তুমি কয়টা নাগাদ এখানে পৌঁছেছিলে? গেট হয়তো বন্ধ করার পর সবার ফার্স্ট আমি এসেছিলাম। আমি বললাম যে এরকম তো কোনোদিন হয় না, একটা দিন কনসিডার করা উচিত। তো তুমি কি এর আগে এই যে সিস্টেমটি তুমি নোটিশ জানিয়েছিলে আগে, জানতো? আজকে প্রথমবার আমার এরকম হলো, তো বলতে পারতো না স্কুল থেকে যে ঠিক আছে আজকে দিনটা মেনে নিচ্ছি, এরপর দিন থেকে যদি কোনো কিছু হয় তাহলে আমাদের ঢুকতে দেওয়া হবে না। মানতাম, তাহলে একটা দিন তো চান্স দেওয়া উচিত না? না, তোমাদের স্কুলে কি নোটিশ দেওয়া ছিল? তুমি জানো না? একটা দিন তো আমাদের কনসিডার করতে পারতো না, ঢুকতে দিতে হয়। ঠিক আছে। যে ছাত্রীরা আজকে এরকম একটা অ্যাটামেন্ট হয়ে গেল এবং নিজেরাই স্কুলে তালা মেরে দিচ্ছে, এটা একটা ঘটনা, বিরল ঘটনাই বলা যায়। হ্যাঁ, প্রথম কথাটিতেই আমি একটুখানি আপত্তি জানাই, ছাত্রীরা তালা মারেন, কারণ ছাত্রীরা এতখানি অ্যাডামেন্ট হবে বলে আমার মনে হয় না। হয়তো পেছনে অন্য কেউ রয়েছেন, অভিভাবক বা যে কেউ বুঝতে ভুল করছেন। যে মেয়েটি আজকে, আমি নিজেও গেছিলাম ওখানে 11টার সময়, যে মেয়েটি প্রধানত বলছে সে টিউশনসে গেছিলো এবং আমাদের অনেক মেয়ে এরকম দেরি করে আসে টিউশনসে। আমরা সরকারি নিয়ম মতন, WBBSC নিয়ম মতো 10টা 40-এ যে প্রার্থনা সভা শুরু হবে সেখানে বাচ্চারা উপস্থিত থাকে। আমাদের মতো বড় স্কুলে হয়তো সেটা 42 হয়, 45 হয় এবং শেষ হতে হতে 50ও গতি হয়। যতক্ষণ পর্যন্ত প্রেয়ার লাইন মাঠের থেকে স্কুলে যাচ্ছে, মানে ক্লাসে ফিরে যাচ্ছে, সে পর্যন্ত কিন্তু আমরা মেয়েদের ঢুকতে দিই। এবার তারও পরে 55 পেরিয়ে গেলে তখন আমরা আটকে দিই। কারণ আজকে যদি আমি 6 জনকে না আটকাই, পরশু দিন দেখা যাবে 60 জন হয়েছে, তারপরের দিন দেখা যাবে 200 বাচ্চা এসে গেটের বাইরে এবং তাদের কাছে সবসময় একটা রেডি মানে অনুযোগ থাকে যে 3 নম্বর ঘুমটিতে আজকে পড়তে গিয়ে একটু দেরি হয়ে গেছে, এই মেয়েটিও পড়তে গেছে। আমি তখন ওকে বললাম তুই প্রাইভেটাইজ কাকে করবি, স্কুল ওভার টিউশন না টিউশন ওভার স্কুল? তাহলে আসতি না, আমার আজকে আছে। তাহলে তুই আজকে বাড়ি ফিরে যা, তোর রেজিস্ট্রেশনের দায় আমার এনরোলমেন্ট করানোর, সেটা স্কুল করিয়ে। এবার তারপরে তো আমি উপরে চলে এসেছি, এসে শুনছি যে গেটে তালা। এটা তো কাম্য নয়। অবশ্যই নয়, কারণ স্কুল থেকে যদি নিয়মানুবর্তিতা, যদি সময়ানুবর্তিতা এগুলো না শেখে, ওবিডিয়েন্স টিচারদের না শেখে, তাহলে কোথায় শিখবে? স্কুলে তো আমরা শুধু পড়াশুনো শিখতে পাঠাই না, আমরাও পড়াশুনো শিখেছি, আপনারাও শিখেছেন, অভিভাবকরাও শিখেছেন
মেয়েরাও কিন্তু সেই রীতি মেনেই স্কুলে আসছে। তাহলে আমরা ভাবি যে এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবার যদি সমাজের চাহিদা হয়, যদি সকলে বলেন যে না এটা অন্যায় হচ্ছে, বাচ্চাদের সময় মেনে চলার কোনো দরকার নেই, যখন তখন কলেজের মতো স্কুলে আসবে, তাহলে পরে সেটাই হবে। নিশ্চয়ই সরকার সেই মতন একটা নির্দেশিকা দেবেন। পিনাকি শীলের রিপোর্ট। জুনে ঘাটতি, জুলাইতেও কম বৃষ্টির বার্তা। তাহলে কি অতিবৃষ্টিতে ভাসতে পারে অগস্ট সেপ্টেম্বর? এই প্রশ্নের মাঝেই ক্ষয়ক্ষতির ধাক্কায় বেসামাল ডুয়ার্সের চা শিল্প মহল। জুন জুলাইয়ের খামখেয়ালি আবহাওয়ার কারণে বেড়েছে রোগ পোকার আক্রমণ, কমেছে চায়ের উৎপাদন। টিআরএ এর জুন মাসের রিপোর্টে প্রায় 7 লক্ষ কেজি চায়ের উৎপাদনে ঘাটতি রয়েছে ডুয়ার্সে। জুলাই মাসেও পরিস্থিতি এক, তাতে উৎপাদন আরও কমবে বলে আশঙ্কা। মরার উপর এবার রয়েছে খাঁড়ার ঘা, অতিবৃষ্টি, বন্যার আশঙ্কা। অগস্ট সেপ্টেম্বর মাসকে দুর্যোগের মাস ধরে নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে উত্তর পূর্ব সেচ বিভাগ। 31 অক্টোবর পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ কন্ট্রোল রুম খোলা থাকবে। আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে। এবারে বর্ষা এগিয়ে এলেও কয়েকদিন কাঁপিয়ে হঠাৎ করে উধাও বৃষ্টি। দক্ষিণের আকাশ যতটা জল ভরা, ঠিক তার উল্টো ছবি জলপাইগুড়ি শহর ডুয়ার্সে। বৃষ্টির দেখা নাই। প্রত্যেক দিনই বাড়ছে তাপমাত্রার পারদ, যার প্রভাব পড়েছে জেলার অন্যতম অর্থনীতি চা শিল্পে। টি রিসার্চ অ্যাসোসিয়েশনের রিপোর্টে উল্লেখ রয়েছে, গত বছর জুন মাসে ডুয়ার্সে 64,84,618 কেজি চা পাতা উৎপাদন হয়েছিল। এবছর জুন মাসে ডুয়ার্সে সব মিলিয়ে চা উৎপাদন মাত্র 58,19,162 কেজি, প্রায় 7 লক্ষ কেজি চা পাতার উৎপাদন কম। টিআরএ রিপোর্টে জুন মাসের চা বলায় বৃষ্টিপাতের ঘাটতি আর তাপমাত্রা বৃদ্ধির গ্রাফ উঠেছে। দেখা যাচ্ছে ডুয়ার্সে গত বছর জুনে বৃষ্টি হয়েছিল 1114 মিলিমিটার। মাসে 25 দিন বৃষ্টি হয়। এবারে জুনে ডুয়ার্সে বৃষ্টি হয়েছে 505 মিলিমিটার। মাসে মাত্র 18 দিন বৃষ্টি হয়েছে। গত বছর জুনে ডুয়ার্সে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি, সেখানে এবারে তা দাঁড়িয়েছে 36.9 ডিগ্রি সেলসিয়াসে। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা 28.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 38 ছুঁই। প্রত্যেক বছর গড়ে 3000 থেকে 3200 মিলিমিটার বৃষ্টি হয় জলপাইগুড়িতে। সেচ দপ্তর থেকে প্রাপ্ত তথ্য বলছে 2020 সালে জুন মাসে জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে 1501 মিলিমিটার, 2021-এ 1070 মিলিমিটার, 22-এ 1911.30 মিলিমিটার, 2023-এ 1259.50 মিলিমিটার। গত বছর জুন মাসে বৃষ্টি হয়েছে 1446.50 মিলিমিটার। এই বছরও জুন জুলাইতে আজকের দিন পর্যন্ত হিসাবে বৃষ্টি ধরে মাত্র 913.70 মিলিমিটার, যা স্বাভাবিকের অনেকটাই কম। জুলাইতে আপনার প্রোডাকশন কম আছে 35 থেকে 40%। তাতে তো লস দাঁড়াচ্ছে, লস হচ্ছে মেনলি পেস্ট কন্ট্রোলের বাইরে আছে। এই যে টেম্পারেচার, এই টেম্পারেচারে কোনো রকম ওষুধ কাজ দেবে না, দিচ্ছে না। সেই জন্য লুপার, হ্যালোপ্যাথিক যদিও থাকা উচিত না, কিন্তু হ্যালোপ্যাথিক আছে। থিপস, গ্রিন ফ্লাই, এগুলো প্রচণ্ড পরিমাণে এফেক্ট বাগানে। অন্যান্য বছর, গত বছরও হয়েছিল, কিন্তু জুন জুলাই থেকে মেকআপ হয়েছিল, কিন্তু এই বছর দেখা যাচ্ছে সেটা উল্টো হয়ে গেছে। এবার যদি মনে করেন যে সেপ্টেম্বর অক্টোবরের দিকে বৃষ্টি বেশি হয়, অগস্টে বৃষ্টি বেশি হয়, তখন আবার আর একটা এফেক্ট হবে। সব মিলিয়ে একটা শঙ্কিত পরিবেশে আছে। চা ইন্ডাস্ট্রি খুব একটা ভালো জায়গায় নেই। প্লাস আপনার রেট, যেটা চায়ের রেট লাস্ট ইয়ার যে রেট ছিল, এই বছর কেজিতে মোটামুটি 40 টাকা পার কেজিতে ডাউন আছে। সামনে বোনাস আছে। হ্যাঁ, সেটা একদম। ক্ষতি সবসময় আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে বলি, কিন্তু আমি বলবো সামগ্রিকভাবে এই ক্ষতিটা এমন একটা ক্ষতি, এটার কাউন্ট করাটা বোধহয় এখনই অ্যাকচুয়ালি সম্ভব হয়ে ওঠেনি। আরো কিছু আমাদেরকে হিসেব করতে হবে। তবে এই হিসেবে দেখা যাচ্ছে এটা অপূরণীয় ক্ষতি। এরপরে হয়তো কোনো সময় আবার দেখা যাবে যে নেচার আবার চেঞ্জ হয়ে গেল। যে খামখেয়ালিপনা আবহাওয়ার চলছে, তাতে করে এটা চা শিল্পের পক্ষে কোনোদিনই অনুকূল নয়। খুব প্রতিকূলতার মধ্যেই কিন্তু চলে যেতে হচ্ছে। এরপরে দেখা যাবে আবার হয়তো দেখা গেল আগামী মাসগুলোতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হলো, সেখানেও কিন্তু আবার একটা ক্ষতির সম্মুখীন হতে হবে।
মোট কথায় একবারে বলা যাচ্ছে যে চা শিল্প এই যে সেক্টর ওয়াইজ জোন ওয়াইজ একটা বৃষ্টি পরিমিত বৃষ্টি সেটার জন্য খুব ভুগেছে। পোকামাকড় ন্যাচারালি বেড়েছে। যদি ওয়ার্মিং সিচুয়েশন এরকম থাকে, গ্লোবাল ওয়ার্মিং, তো সেখানে পেস্ট অ্যান্ড মাইটস আসতে পারে এবং এই পেস্ট অ্যান্ড মাইটস নিয়ে নতুন নতুন যে পেস্ট অ্যান্ড মাইটস আসছে সেগুলো নিয়েও প্রচুর গবেষণা দরকার প্রতিষেধকের জন্য। সামগ্রিকভাবে প্রচুর ক্ষতি। এ দায় তো টি ইন্ডাস্ট্রির আছেই। তো সামগ্রিকভাবে এইটুকুই বলতে পারি, আজকের দিনে দাঁড়িয়ে সিচুয়েশন ফেভারেবল একদমই নয় এবং ভবিষ্যতেরটাও যে ফেভারেবল হবে সেটাও আগে থেকে কিছু বলা যাচ্ছে না। আর 60 লক্ষ কেজির উপরেই হয়তো যাবে। আমি এই জন্য কিছুক্ষণ আগে বললাম যে একদম চুলচেরা হিসেব তো এক্ষুনি করা সম্ভব হয়নি, ওইটা বাড়বে। এদিকে দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে গবেষণা চালানো কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডি পূর্বাভাস দিয়েছে, তাতে জুলাই মাসে দেশের অন্যান্য প্রান্তের তুলনায় কম বৃষ্টি হবে উত্তরবঙ্গে। তাতেই চিন্তা বাড়ছে সেচ দপ্তরের উত্তর পূর্ব বিভাগের। পর্যালোচনা রিপোর্ট বলছে, জুন জুলাই মাসে প্রত্যাশিত বৃষ্টি না হলে অগস্ট সেপ্টেম্বরে অতিরিক্ত বৃষ্টির আশঙ্কা দেখা যায়। সতর্ক বার্তায় একাধিক পদক্ষেপের পাশাপাশি 31 অক্টোবর পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ কন্ট্রোল রুম খোলা রয়েছে উত্তর পূর্ব সেচ বিভাগের পক্ষ থেকে। ফোরকাস্ট আছে আইএমডির জুলাই মাসেও বিলো নর্মাল রেনফল এবং এই যাবৎ জলপাইগুড়িতে যেটা হয়েছে, বা একটা এক্সাম্পল আমার কাছে আছে, জলপাইগুড়িতে 903 মিলিমিটার হয়েছে, গত বছর এই সময় হয়েছিল 1200 মিলিমিটার। তো ডেফিনেটলি অনেক কম আছে, তবে হয়তো জুলাই মাসেটাও কম যাবে অ্যাকর্ডিং টু প্রেডিকশন। খুব লং রেঞ্জের প্রেডিকশন আমরা পাই না, এক মাসের একটা আইডিয়া আমরা পেয়েছি। তাহলে কি বোঝা যাচ্ছে যে অগাস্ট বা সেপ্টেম্বরে অনেক বেশি হতে পারে, মানে অ্যাভারেজটা তো 3-এর উপরেই যাবে যায়। অবশ্যই যদি এট এ টাইম বা খুব কম দিনে ওই বৃষ্টিটা নামে তাহলে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। হ্যাঁ, প্রিপারেশন আমাদের সম্পূর্ণই আছে, সম্পূর্ণই থাকবে সবসময় 31 অক্টোবর অব্দি। হ্যাঁ, আমরা সবসময় 31 অক্টোবর তো থাকবেই, দরকার হলে আরো বাড়ানো হবে। পিনাকি শিলের রিপোর্ট। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। প্রয়াত মিনতি সেনকে স্মরণ করে একটি স্মরণ সভা অনুষ্ঠিত হয়ে গেল জলপাইগুড়ি শহরের কদমতলা স্থিত এবিপিটিএ হলে। সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির জলপাইগুড়ি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এই সভায় অংশগ্রহণ করেন সংগঠক, সদস্য এবং শুভানুধ্যায়ীরা। মিনতি সেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সোমবার এই সভায় উপস্থিত সকলেই নীরবতা পালন করেন এবং তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয় বক্তৃতার মাধ্যমে। বক্তৃতায় বক্তারা বলেন, কমরেড মিনতি সেনের আদর্শ, সাহস এবং অবিচল নেতৃত্ব আগামী দিনে আন্দোলন ও গণতান্ত্রিক সংগ্রামের পথপ্রদর্শক হয়ে থাকবে। অনুষ্ঠানে স্থানীয় ও জেলা স্তরের বিভিন্ন বামপন্থী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট। টানা অনাবৃষ্টিতে শুকিয়ে কাঠ, বৃষ্টির আশায় বসে আশার প্রায় শেষ। নানা রঙের নৌকো সাজিয়ে অপেক্ষায় সার, নেই ঢেউয়ের শব্দ, ছলাৎ ছলাৎ ফিলিংস। সেই অর্থে নেই যাত্রীর ভিড়। মাঝি মাল্লার গলায় মন খারাপের গান তিস্তায়। ঋতুপর্ণ ঘোষের সেই গানের লাইনের মতোই জলপাইগুড়িবাসীর মন খারাপ হলেই কুয়াশা হয় আর ব্যাকুল হলেই তিস্তা। বিকেল মানেই তিস্তার পাড়, জমিয়ে আড্ডা, গল্প আর নদী দেখা। তিস্তার এখানে দুই রূপ, শীতে শান্ত, বর্ষায় ভয়ঙ্কর, তবে সুন্দরী তিস্তা। হাওয়া অফিস বার্তা পাঠালেই প্রত্যেক বছর বৃষ্টির জলে পুষ্ট হয়ে ওঠে এই পাহাড়ি নদী। ব্যতিক্রম এই বছর, বর্ষা এলেও মুখ ঘুরে গিয়েছে বৃষ্টির, যার প্রভাব পড়েছে তিস্তাপাড়ের মাঝি মাল্লার জীবনে। নৌকা সাজিয়ে যাত্রীর অপেক্ষায় বসে থাকলেও সেই অর্থে যাত্রীর দেখা নেই।
অন্যান্য বছর এই সময় অপেক্ষামান যাত্রীতে ভরে থাকত জলপাইগুড়ি শহর সংলগ্ন তিস্তার নৌকা ঘাট। টলটলে জলে ভাসতে ভাসতে ঘাসবনের পাশ দিয়ে হঠাৎই উধাও হয়ে যেত নৌকো। দুর্দান্ত সেই ফিলিংস, কিন্তু এই বছর তার কোথায়? মাঝি মাল্লার গলায় তাই মন খারাপের গান। ভালোই লেগেছে, বাট প্রত্যেক বছর জলটা একটু বেশি থাকে, এই বছর জলটা একটু কম, ওটাই। বাকি মজা তো হচ্ছেই। এইবার আমি এসে এটা ফার্স্ট টাইম উঠলাম, আগের বারে উঠেছিলাম, বাট আগের বার জলটা একটু বেশি ছিল, এবার কম। বাট হ্যাঁ, মজা তো হচ্ছে, একটু হাওয়া দিলে বেশি মজা হয়, যেটা দিচ্ছে না এবার। বাকি সব ঠিক আছে, মানে ওভারঅল ফিলিংসটা গুড। এবছর তো প্রতি বছরের তুলনায় অনেকটাই জল কম। এখানে প্রত্যেকবার এসে নৌকো চড়া হয়, কিন্তু এবছর অনেকটাই জল কম এবং বৃষ্টিও কম হচ্ছে আমাদের শহরে এবছর প্রত্যেক বছরের তুলনায়। তো সেটাই একটা আমাদের বিয়ের বিষয়। তিস্তা দেখে এখন কি মনে হচ্ছে? অবশ্যই প্রত্যেক বছরের থেকে তো মানে খারাপই আর কি। মানে মন খারাপ? হ্যাঁ, ওটাই আর কি। মানে বেড়াবার ইচ্ছা নিয়ে এসেছিলে, যে পরিবেশ, হ্যাঁ হ্যাঁ, ওটা প্রত্যেক বছরের মতন তো এবছর নেই। ফিলটা সেটা না না। হ্যাঁ, মানে এবছর তো বৃষ্টি নেই এমনিও, আর এমনিও এইদিকে জল কম, মানে 2013-র পর থেকে তো এইদিকে বেশি জল আসে না। এই একটা চ্যানেল যায় যখন বর্ষাকালের সময় জল থাকে, ওই সময় হয়, এবং মানে মোটামুটি সেপ্টেম্বর অব্দি জল থাকে, সেপ্টেম্বর অক্টোবরে শেষ অব্দি এইদিকে জল থাকে। এবছর তো একদমই বৃষ্টি নেই, মানে আষাঢ় মাসে এরকম ফাঁকা আকাশ, যেখানে একদম নীল আকাশ দেখা যাচ্ছে, সেরকম না, একদমই নয়। তিস্তার তো চেনা ছবি নয়, এবং জলপাইগুড়িরও এটা চেনা ছবি নয়। মানে অন্যান্যবার জলপাইগুড়িতে, এবং আমি যে জায়গায় থাকি মোহন্তপাড়া এলাকা, এবছর মানে এই সময় অন্যান্য বছর একবার না একবার রাস্তায় জল উঠে যায়, মানে যে ওয়াটার লগিং এর ওখানে একটু সমস্যা রয়েছে, কিন্তু এখন মানে এবছর অব্দি কোনো জল হয়নি। মানে নদী দেখে তো স্বাভাবিকভাবে মন খারাপ তো হবেই না, মানে এটা এত বড় সুন্দর নদী, সেখানে জল থাকছে না, বর্ষাকালেও জল নেই, এটা তো অবাক কাণ্ড হওয়ার ব্যাপার না। তিস্তায় নৌকা চালায় আমার 45 বছর হয়ে গেল। অন্যান্য বছর কিরকম পরিস্থিতি হয়? অন্যান্য বছর তো নৌকা মোটামুটি জায়গা আমাদের চলছে, হাজিরাটা আসছে। এই বছর নদীতে জল নাই, বৃষ্টি বাদল হচ্ছে না, নদী শুকনা নদী দেখে সব লোকজন চলে যাচ্ছে, ঘুরে ঘুরে চলে যায়। কি করবো এখন, আমাদের জল না হলে তো মুশকিল। অন্যান্য বছর কোন মাস থেকে জল আসে? অন্যান্য বছর তো আষাঢ় মাসের থেকেই আমাদের প্রথমেই জল ঢুকে যায়। জল ঢুকে গেলে মাঠ টাট ঢুকে যায়, আমাদের লোকজনও ভালো আসে, তারপর লোকজনও ঘুরেও ভালো ঘুরে। কিন্তু এইবার তো জলও নাই, নদীতে এসে ঘুরে যাচ্ছে। আর কি করবো এখন, এই বসে থাকি। আমাদের তো হঠাৎ দুই একদিন কেউ হয়তো 50 টাকা 100 টাকা, কারো হয় কারো হয় না, এইভাবে আমরা সারাদিন বসে থেকে ঘুরে ঘুরে যাচ্ছি। নৌকা বানাচ্ছি তো খরচ হয়। হ্যাঁ, নৌকা তো আমাদের আছেই। নৌকা এবার একটা বানাইছি যে জল হবে করে, তা তো জলই হইলো না। নতুন নৌকা একটা তৈরি করলাম, জলই হইলো না। কি করবো এখন? অন্যান্য সময় এই সময় জায়গাটা তো দেখতেও সুন্দর লাগে। অন্যান্য সময় দেখতে সুন্দর লাগে, যদি মোটামুটি ধরো জল ঠিক মতো থাকলে, ভাই কাশ ফুল ফুটলে তখন ভিড়ভাড়টা হয়। হ্যাঁ, 2-4 জন বেশ সুন্দর নৌকা ভরে ভরে, কোনো নৌকাই খালি থাকে না, ঘুরে ভালো। তা এইবার তো সেই পরিস্থিতিটা এখনো আসে নাই। এখন পরবর্তী কি হবে এখন বলতে পারতেছি না। পিনাকি শীলের রিপোর্ট। জলপাইগুড়ি ও হলদিবাড়ি ব্লকের বিস্তীর্ণ অঞ্চলে আষাঢ় মাসের শেষ প্রান্তে এসে এখনো পর্যন্ত স্বাভাবিক বৃষ্টির দেখা মেলেনি। মাঝে মধ্যে সামান্য বিক্ষিপ্ত বৃষ্টি হলেও তা চাষের জন্য মোটেও পর্যাপ্ত নয়। ফলে চরম সমস্যায় এলাকার কৃষকরা। টানা খরা পরিস্থিতিতে শুকিয়ে গেছে খাল, বিল, খানাখন্দ। ধানের জমি প্রস্তুত থাকলে জলের অভাবে রোপণ করতে পারছেন না বহু চাষি। অনেকে আবার কৃত্রিম জলসেচের মাধ্যমে ধান চাষ শুরু করলেও গরম ও শুষ্ক আবহাওয়ায় নষ্ট হয়ে যাচ্ছে সেই ধান। প্রবীণ কৃষক মলিন রায় জানান, এত দীর্ঘ খরা প্রবাহ আগে হয়নি। একেবারে মাথায় হাতের অবস্থা। এবারে ধান চাষ ভালো হবে না, সেটা এখনই স্পষ্ট। এই অবস্থায় চাষিদের ভবিষ্যৎ নিয়ে গভীর চিন্তায় আছেন কৃষক পরিবারগুলি। আগামী দিনে কিভাবে সংসার চালাবেন তা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা। না না, শুরু হয়নি এখন। না, ধান চাষ এমন একটা ভালো হবে না, এবার হবে না। কারণ এই এখন তাড়াহুড়া করে বৃষ্টি হাল চাষ করে এই যে রোয়া দেবে, এদিকে বিচন নষ্ট হয়ে গেছে, বিচন নষ্ট হয়ে যাচ্ছে, বীজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আর ওই বীজ দিয়ে রোপণ করলে ধান ভালো হবে। নাম ওটা কোনো কাজেই লাগবে না। এখন যে বীজ ফেলাবে, ওই বীজ দিয়ে এখন লাগানো যাবে না। এবার লাভবান হতে পারবে। বৃষ্টিও হবে হবে করে আছে, মানুষ তো আশায় বসে আছে। না, এর আগে আমি এরকম খরা দেখিনি। ভরপুর থাকবে, মাঠটা শুকিয়ে যাবে, আসেনি আমার। চন্দ্র, ধন্যবাদ।
সব্যসাচী মজুমদারের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগ 2025 শুরু হয়েছে এবং যা চলছে বেশ সাড়ম্বরেই। আজকের খেলায় অংশগ্রহণ করে এনবিআরসি বনাম ভিএসসিসি। এই খেলার ফলাফলের ম্যাচে এনবিআরসি টিম জয়ী হয়। এনবিআরসি 3টি গোল করে। ক্লাবের হয়ে গোল করেন রোহিত হোসেন 2টি এবং দীপাঞ্জন মল্লিক 1টি। অপরদিকে ভিএসসিসি করে 1টি গোল। ক্লাবের হয়ে সেই গোলটি করেন পাপাই রায়। ম্যান অব দ্য ম্যাচ হিসাবে নির্বাচিত হন রোহিত হোসেন এনবিআরসির তরফ থেকে। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গ সফরে বিজেপির নবনিযুক্ত রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। সংবর্ধনা জানালেন দলের নেতাকর্মীরা। সপাটে পাল্টা জবাব, স্কুলের গেটে তালা দিয়ে প্রধান শিক্ষিকা সহ স্কুলের বাকি শিক্ষিকাদের আটকে দিল পড়ুয়ারা। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।